ছাত্রছাত্রীদের গল্পের সাথে জড়িয়ে থাকে একজন গল্পকার। আজ আমরা কথা বলবো ব্যাচেলর পার্টির প্রধান উপদেষ্টা মাইদুল স্যারের সাথে। স্যার, আপনার বিসিপিসিতে যুক্ত হবার গল্পটি জানতে চাই। এটা এই প্রশ্নে বলবার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু যে গল্পটি শেয়ার করতে চাই, প্রথমত এখানে 2021 সালে আমি জয়েন করি। 2021 সালের 1 নভেম্বর। তার আগে যখন পরীক্ষা দিতে আসি, কখনো বান্দরবন আসা হয় নাই। এক কাজিন ছিল বান্দরবনে, সেই প্রথম সার্কুলারটা পাঠাই যে এর আগে বেড়াইতে আসতে বললো, বেশ কয়েকবার আসা হলো না। তো তারপরও আসলে কনফিউজ ছিলাম যে দিন শেষে পরীক্ষাটা দিতে আসবো কিনা। এখানে যেদিন পরীক্ষা ছিল সেদিন আমার একদম কাছের বন্ধুর বিয়ে ছিল। তো ওই জন্য চিন্তা করলাম যে বন্ধুর বিয়ে বাদ দিয়ে পরীক্ষা দিতে যাব, বন্ধু তো এদিকে মন খারাপ করে বসে থাকবে। এই কনফিউশন ফেলে চলেই আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা দিতে আসার পর আমি যখন কেরানীহাট পার হলাম, তখন ছিল ভোরবেলা। প্রথমবার পাহাড়ে আসা, প্রথমবার বান্দরবনে আসা। তো আমি জানালা খুলে পুরো রাস্তাটা তাকাই থাকলাম যে আমার কাছে এখানকার প্রকৃতি খানিকটা অবিশ্বাস্য লাগছিল, কারণ প্লেন ল্যান্ড থেকে প্রথমবার পাহাড়ে আসা। তারপর এখানে আসলাম, পরীক্ষা দিতে এলাম। পরীক্ষা দেওয়ার পর রিটেনে টিকলাম। তারপর বিকেলবেলা ভাইবার জন্য সবাইকে ডাকলো। সেদিন প্রচণ্ড গরম ছিল, 15 অক্টোবর 2021। তো এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি নামলো, একদম ঝুম বৃষ্টি। তো এই প্রথমবার দেখলাম যে এমন একটা জায়গায় আমি আসছি যে জায়গা থেকে হয়তো পৃথিবীর সুন্দরতম বর্ষা দেখা যায় যে ক্যাম্পাস থেকে। তো তারপর মনে হলো যে এই ক্যাম্পাসের সঙ্গে হয়তো আমার কিছু একটা রয়েছে, যেটা হয়তো আমি হয়তো আইডেন্টিফাই করতে পারতেছি না। ভাইবা দিতে ঢুকলাম, যথারীতি এই আজকে তোমরা যেরকম ভিডিও করতে আসছো নার্ভাস হয়ে গেছি, সেই ভাইবা বোর্ডও আমার খানিকটা নার্ভাসনেস কাজ করতেছিল। কিছুটা সময় লাগলো ধাতস্থ হইতে। সবচেয়ে বেশি প্রশ্ন করলেন চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার কিছু প্রশ্ন করলেন, আতিক স্যার একটা প্রশ্ন করলেন। তারপর ভাইবা দিয়ে বেরোলাম। আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ছিলাম ভাইবা বোর্ডে। সবাই বের হওয়ার পর জিজ্ঞেস করতেছে যে ভাই আপনাকে এতক্ষণ কি প্রশ্ন করলো সবাই। তো আমি তো ভাইবা বোর্ড থেকে বের হয়ে আমি আসলে ভুলেই গেছি কি প্রশ্ন করছে আমাকে, শুধু এতটুকুই মনে রয়েছে। চেয়ারম্যান স্যার প্রশ্ন করছিল লালন সঙ্গীতের একটা লাইন বলে যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। তো এটা ট্রান্সলেশন করতে বলছে। তো এটা আমি যেটা উত্তর করলাম, তারপর স্যারের এক্সপ্রেশন দেখে মনে হলো উনি হয়তো খানিকটা সন্তুষ্ট। তারপর ভাইবা শেষ করলাম, ঢাকায় ফিরলাম। ঢাকায় ফিরবার পর যখন আবার বিসিএস এর প্রস্তুতি শুরু করলাম, আমি আসলে তখনও ভাবি নাই যে এখান থেকে কল পাবো। এরপর পিলির ঠিক পরের দিন হচ্ছে ফোন দেওয়া হলো 30 তারিখে অক্টোবরের, যে 1 তারিখ থেকে আপনাকে জয়েন করতে হবে। বাড়িতে কথা বললাম মা বাবার সঙ্গে, বন্ধু বান্ধবদের পরামর্শ নিলাম। তারপর শেষ পর্যন্ত নিয়তিতে যেটা লেখা ছিল বান্দরবান ক্যাম্প পাবলিক চলে আসলাম। এই তো। স্যার, এর পূর্বে কোথাও জব করতেন? আসলে ট্রেডিশনালি ওরকম জব বলতে আর কি ফর্মালি যেটা বোঝায় সেটা এটাই ছিল আমার প্রথম চাকরি ভাইবা এবং প্রথম জব। স্যার, বিয়ে কবে করছেন? এই প্রশ্নটা তোমরা করেই ফেললা না। রবীন্দ্রনাথ তার একটা কবিতা বলছিল ছোট গল্প নিয়ে। তার 2 লাইন ছিল এরকম: অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তো তোমাদের এই যে বিসিপিএসসি সার্কাজম পেজের যে ভিডিওটা যাবে, আমার মনে হয় যে এই গল্পটাও খানিকটা অসমাপ্ত থাকা উচিত। এটার উত্তর দিয়ে দিলে তো আসলে মজাটা নষ্ট হয়ে যাবে, এটা না বলি বরং। আচ্ছা, ঠিক আছে। Utopic Wares is dropping limited edition tees for the BCPS Kians. Pre-orders are now open. Book yours today and own the drop. স্যার, ছাত্রছাত্রীদের সাথে এত ফ্রেন্ডলি হওয়ার পিছনের গল্পটা কি? দেখো, তোমাদের মতো আমরাও একসময় ছাত্র ছিলাম। এখন ছাত্র এবং শিক্ষক বলতেই আমরা যেই ফেসগুলো দেখতাম, যে শিক্ষকের মধ্যে সবসময় একটা রাগি রাগি ভাব থাকবে, হ্যাঁ, সবসময় গম্ভীর থাকবেন। আর স্টুডেন্ট থাকবে তার ঠিক উল্টোটা। স্টুডেন্টরা সবসময় হচ্ছে
একটা ভয় থাকবে তাদের মনের মধ্যে শিক্ষকের প্রতি। হ্যাঁ, রাতের বেলা সে বসে বসে চিন্তা করবে যে সকালবেলায় স্কুলে গেলেই কোনো বদমেজাজি হেডমাস্টার আমার জন্য অপেক্ষা করতেছে, যার হোমওয়ার্ক আমার হয়তো ঠিক মতো করা নাই, আমি পরের দিন গেলেই শাস্তি পাবো। তো এইরকম একটা মানে ভয় আমরা নিয়ে পার করছি আর কি ছোটবেলাটাই, যখন স্কুলে আসার পূর্বে। তো সেই জায়গায় মনে হইতো ছোটবেলায় যে আমরা আসলে কেমন চাইতাম, কেমন শিক্ষককে কেমন হিসেবে দেখতে চাইতাম। তো আমি এই জায়গাটাই চেষ্টা করি যে আমি যেমনটা চেয়েছিলাম ছাত্রাবস্থায় আমার শিক্ষককে যেভাবে পেতে চেয়েছিলাম, আমি ঠিক খানিকটা কিছু দিক থেকে তেমনই হওয়ার চেষ্টা করি, এতটুকুই। আর একজন শিক্ষক হিসাবে ছাত্ররা আমার কাছে সবসময়ই আমার নিজেরও শিক্ষক। তাদের কথা, ব্যথা, উচ্ছ্বাস, হতাশা, তাদের লাইফে এত বেশি কালার্স, তো এগুলো থেকে আমি আসলে প্রতিনিয়তই শিখি। তো একজন শিক্ষক হিসেবে আমার মনে হয় যে আমি যদি তাদের কাছে না আসি, আমি সেই অর্থে তাদের কাছে কখনো পৌঁছাতে পারবো না। তো এই জন্যই মনে হয় আমার কাছে মনে হয় যে আমি স্টুডেন্টদের সঙ্গে খানিকটা বেশি ফ্রেন্ডলি। তবে ফ্রেন্ডলি হওয়ার পরেও অন্তত আমার প্রথম মেসেজটা থাকে যে একজন শিক্ষক হিসেবে দেখো, আমি তোমাদের সঙ্গে অবশ্যই ফ্রেন্ডলি আচরণ করব, কিন্তু একজন শিক্ষক কখনোই তোমার বন্ধু হবে না, তার সঙ্গে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এই তো স্যার, বান্দরবান কেমন লাগছে? মন্দ না বলতে অনেকটা ভালো। এখন অন্তত প্রথম দিকে 6 মাস পর্যন্ত অনেকটা মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। পরিচিত শহর, বন্ধু বান্ধব সবকিছু ফেলে আসা এটা একটু টাফ ছিল আমার জন্য। নতুন জায়গা থেকে একদম নতুন পরিবেশ, নতুন প্রফেশনাল সুইচ করা, এখানকার প্রকৃতি, মানুষ সবকিছুই নতুন ছিল আমার। তো সবার সঙ্গে অ্যাডজাস্ট করা, এমনকি এখানকার খাবার দাবারের সঙ্গে অ্যাডজাস্ট করতেও আমাকে খানিকটা স্ট্রাগল করতে হয়েছে। তবে আমার মনে হয় এখন আমার আর মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। তবে উত্তরবঙ্গের মানুষ হিসেবে কিছু জায়গায় আমি সিমিলারিটিও পাই এখানকার মানুষদের মধ্যে। আমাদের উত্তরবঙ্গের মানুষের যে সারল্য, সেটা আমি পাহাড়েও খুঁজে পাই। তো ওই জায়গা থেকে খুব বেশি নিজেকে এলিয়েন মনে হয় না। এই তো সবকিছু মিলিয়ে ভালোই আছে। স্যার, জীবনে কোনো আক্ষেপ আছে? সত্যি বলতে জীবনে অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু আক্ষেপ বলতে যা বোঝায় আমার মনে হয় সেই আক্ষেপটা নেই। কারণ ছোটবেলায় আমরা বাসায় গিয়ে টাকা আনতে আনতে যে আইসক্রিমওয়ালা চলে গেছে, তার জন্য হয়তো একবেলা মন খারাপ হতে পারে, সেটার জন্য সেই আক্ষেপ পিছিয়ে রাখার আসলে কোনো মানে করতে না। তো পূর্বে যে সমস্ত ইচ্ছা ছিল কিংবা চাওয়া ছিল, যেগুলো পূর্ণ হয়নি, সেগুলোর জন্য আর কোনো আক্ষেপ নেই। স্টুডেন্ট লাইফের কোনো স্মরণীয় ঘটনা যেটা মনে পড়লে আবেগে আপ্লুত হন? আসলে আমরা যারা 2005, 10 কিংবা 12 ওই সময়টা স্কুল পার করে আসছি, তাদের সবার জীবনে স্কুলে এরকম অনেক গল্প থাকে যেগুলো আমরা আসলে সময়ে সময়ে যেগুলো মনে করে নস্টালজিক হয়ে যায়। তো এরকম আমারও গল্প রয়েছে একাধিক। তো তার মধ্যে এখন যেটা মনে পড়ছে, আমাদের সবার আসলে লাইফের একটা করে সুপার হিরোর যদি নাম বলতে হয়, তাহলে সেখানে এক শিক্ষকের নাম চলে আসে। তো আমার এক শিক্ষক ছিলেন, নাম সুনীল চন্দ্র দাস, বাংলা পড়াতেন, খুবই ভালো পড়াতেন স্যার। মানে ক্লাসের মধ্য থেকে আমাদের ওই পড়ানোর মাধ্যমে মনে হয় পৃথিবী ঘুরাই আনতেন, এরকম তার পড়ানোর মধ্যে একটা ম্যাজিক ছিল। তো আমি যখন স্কুল শেষ করছি, কলেজে মাত্র ভর্তি হয়েছি, সেই সময় যদিও কলেজে ভর্তি হয়েছি, কিন্তু তারপরেও স্যারের সঙ্গে আমার বাড়িতে এলেই কথা হতো। স্যার তখন অসুস্থ হয়ে রয়েছেন। তো গল্প প্রসঙ্গে স্যার আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন, তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর পারি নাই আমি, যেগুলো উনি ক্লাসে বলছেন আমি পারি নাই। তো এটাতে ওনার কাছে ব্যাপারটা একটু আপসেটিং লাগছে। উনি আমাকে জিজ্ঞেস করছেন যে মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যাই, ভাবি তুই এলে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব, কিন্তু এখন তো দেখি তোরও মনে নাই। তো আমিও খানিকটা মন খারাপ করে স্যারের বাসা থেকে চলে গেছি সাইকেল নিয়ে, প্রায় 2-2.5 কিলো দূরে গিয়ে আমার প্রশ্নটার উত্তর মনে হচ্ছে। আমি আবার সন্ধ্যা হবে করছে, স্যারের বাসায় ফিরে এসে স্যার জিজ্ঞেস করছে কি কিছু ফেলে গেলি কিনা।
তো বললাম না স্যার, আপনি যেটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে মধুসূদন দত্তের দ্বিতীয় ওয়াইফের নাম কি ছিল, হেনরিয়েটা ছিল ওটা। তো এটা বলার পর স্যার আসলে অসুস্থ ছিলেন যেমনটা বলছিলাম। তো এটা শোনার পর স্যার ইমোশনাল হয়ে পড়েন। তারপর ম্যাডামকে ডেকে এই কথা বলেন যে দেখো, আমার ছাত্র যে একটা কথা বলার জন্য আমার বাড়ি থেকে চলে আসছে মাত্র যাওয়ার পর। তো যখন স্যারের বাসা থেকে চলে যাই, ম্যাডাম বলছিলেন যে তোমরা মাঝে মধ্যে এসো, তোমাদের স্যার তোমাদের অনেক বেশি মিস করে। তো এই জিনিসটা আমাকে ভাবলে এখনো খানিকটা আমি ইমোশনাল হই, এবং এই পেশায় এসে আমার মনে হয় যে এই জিনিসটাকে আরো ভালোভাবে রিলেট করতে পারি। স্যার শিক্ষক হতে চেয়েছিলেন নাকি অন্য কিছু? আমার জীবনের প্রথম ইচ্ছা ছিল আসলে জেলে হওয়ার। মানে আমার ছোটবেলায় প্রচণ্ড মাছ ধরার নেশা ছিল। সময় পেলেই বন্ধুদের সঙ্গে কিংবা এমন অনেক বড় চাচাদের সঙ্গেও মাছ ধরতে যেতাম। তো প্রথম পেশা হিসেবে কোনো কিছুকে বাছাই করার ক্ষেত্রে আমার ফ্যাসিনেশন ছিল এই পেশাটার প্রতি। তারপর ইভেন একটা সময় আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষার আগে মাকে বলছিলাম যদি আমি কখনো বৃত্তি পাই তাহলে আমাকে জাল কিনে দিতে হবে একটা। তো মা শেষ পর্যন্ত সেই কথা রাখেনি। এরপর বড় হতে হতে আসলে কোনো কিছুকে পেশা হিসেবে বেছে নেওয়ার বিষয়টা তো পরিবর্তন আসলো। এরপর একটা সময় মনে হয়েছিল হয়তো ক্রিকেটার হইতে পারলে ভালো হইতো। তারপর একটা সময় এসে যখন ইন্টারমিডিয়েট শেষ করলাম তখন মনে হলো যে না, অন্য কোনো কিছুকে এবার হয়তো সিরিয়াসলি চিন্তা ভাবনা করা যেতে পারে, কারণ ছোটবেলার যেগুলো ছিল সেগুলো একদমই ফ্যাসিনেশন থেকে বাছাই করা। তো এরপর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ঢাকার যান্ত্রিকতাই আসলে সবসময় মনে হইতো যে এমন কোনো প্রফেশনে আমার যাওয়া উচিত এবং এমন কোথাও সেটেল হওয়া উচিত যেখানে আমার এই যান্ত্রিকতাটা থাকবে না। তো আমি সবসময় চেয়েছিলাম মাটি এবং মানুষ, এরকম পাহাড়, নদী, সমুদ্র, এই সমস্ত এই প্রকৃতির কাছাকাছি থাকতে, মাটির কাছাকাছি থাকতে, মানুষের কাছাকাছি থাকতে। তো আমি ওই অর্থে কখনো আসলে চিন্তা করিনি যে সেই জায়গাটা, সেই প্রকৃতিটা আমি শিক্ষক হিসেবেই পাবো। শিক্ষক হওয়ার আগে কখনোই আসলে ভাবি নাই যে সত্যিই শিক্ষক হব। তবে হয়তো উপরওয়ালা আমার যে ইচ্ছা, আমি যেখানে যেতে চেয়েছিলাম সেটা শুনেছেন, হয়তো সেটা শুনেই হয়তো তিনি আমাকে এমন জায়গায় পাঠিয়েছেন যেখানে আমি মাটি এবং মানুষের কাছাকাছি থাকতে পারি। স্যার আমাদের জন্য কোনো উপদেশ? শিক্ষকের কাজই আসলে উপদেশ দেওয়া। তো ওই জায়গা থেকে যদি বলতে হয়, আমরা যখন শিশু হিসেবে জন্মগ্রহণ করি প্রথম শেখাটা থাকে বাবা মার কাছ থেকে, তারপর স্কুলে আসা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটাও এক সময় শেষ হয়। আমরা ওই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে পরবর্তী কর্মজীবনে পদার্পণ করি এবং আমাদের সারা জীবনই আসলে শিখতে শিখতে চলে যায়। তো এক সময় আমাদের বাবা মা থাকবে না, প্রাতিষ্ঠানিক শিক্ষার শিক্ষকরাও থাকবে না, আমাদের শেখানোর জন্য থাকবে হচ্ছে আমাদের জীবন। তো ওই জন্য আমি বলবো আমি জীবনকে ভালোবাসতে, নিজেকে ভালোবাসতে, আর লেখার ফোকাসটা ধরে রাখতে। স্যার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কোনো পরিকল্পনা নাই। মানে ছোটবেলা থেকে পড়া রুটিন আর ভবিষ্যৎ পরিকল্পনা কখনো আসলে কোনো কাজে আসে নাই। তো এখন ওই জন্য ভবিষ্যৎ অ্যাটলিস্ট পরিকল্পনা যদি সেই অর্থে বোঝায়, তো সেরকম কোনো পরিকল্পনা নেই। বেশ কিছু ইচ্ছা রয়েছে জীবনে। তো সেই ইচ্ছার কথা যদি বলি তাহলে আমি আসলে দেশটা, পৃথিবীটা একটু ঘুরে দেখতে চাই, যতটুকু আমার জায়গা থেকে ঘোরা সম্ভব। এখন আপাতত সীমিত পরিসরে কিছু পরিচিত স্টুডেন্ট রয়েছে, প্রিয় কিছু কলিগ রয়েছে, তাদের সঙ্গে সময় পেলেই বেরিয়ে পড়ি। পরবর্তীতে কখনো যদি সময় সুযোগ হয় তাহলে দেশের গণ্ডি বাইরে অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। সেটা কবে হবে জানি না, তবে ছোট্ট একটা ইচ্ছা রয়েছে, দেখা যাক। ঠিক আছে। আমাদের স্টোরি অফ দি স্টোরি মেকার সিরিজটা আপনার কেমন লাগে স্যার? দেখো, life is nothing but a collection of moments, memories and stories. তো ওই জায়গা থেকে যদি বলি, শিক্ষক হিসেবে আমাদেরও আসলে অনেক কথা জমে যায় একটা সময়, অনেক গল্পই বলবার থাকে। তো সেই গল্পগুলো এভাবে ভার্চুয়ালি সবার কাছে পৌঁছে যাওয়া কিংবা পৌঁছানো এই ভিডিওর মাধ্যমে, তো আমার মনে হয় যে এটা অনেক
প্রশংসনীয় একটা উদ্যোগ। প্রথমবার যখন দেখেছি আফান স্যার, এরপরে ক্রমান্বয়ে লিটন স্যার, হারুন স্যার, তো সবার স্টোরি গুলো আমি অনেক বেশি এনজয় করেছি। আমি জানি না এই স্টোরি কেমন হবে, তবে অবশ্যই তোমাদের কাছ থেকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ স্যার।